নমস্কার, আমি আরজি। আর আরজি রেডিও স্টেশনের টিমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আনন্দে থাকুন, খুশিতে থাকুন, চকলেট খান, কেক খান আর শুনতে থাকুন আরজি রেডিও স্টেশন। নমস্কার বন্ধুরা, আজকে যে অভিজ্ঞতাটি কথা বলবো সেটি এখান থেকে অনেক দূরে, নেপালের ঘটনা। নেপাল বলতে নেপালের ঠিক ক্যাপিটাল শহরও নয়, নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু এবং সেখান থেকে অনেকটাই দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে পোখরার ঘটনা। পোখরায় অনেকে যায় অবশ্য, তবে ওখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ব্যাপারে আমি জানি না। ঘটনাটি আমাকে বলেছেন আমার প্রাক্তন যে স্কুলে আমি চাকরি করতাম সেই স্কুলের যে গেটকিপার ছিল, উনি বলেছেন। ওনার নাম হচ্ছে বাহাদুর দা, পুরো নামটা আমি বলছি না এখানে। তো বাহাদুর দার সঙ্গে একদিন গল্প করতে করতে উনি এই অভিজ্ঞতাটি বলেন। তো আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছিলাম যে বাহাদুর দা, তুমি তো স্কুলে রাত্রিবেলা একা থাকো, এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি তুমি কি লক্ষ্য করেছো? তো যাই হোক, স্কুলেও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, সেটা আমি পরে বলবো, সে গল্প আজকে নয়। আজকে হচ্ছে ওর বাড়ি পোখরার খুব কাছাকাছি নেপালে। তো ও সেখানকার একটা ঘটনা বলল যেটা ও নিজে ফিল করেছে। ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের বাহাদুরদার যখন মোটামুটি 19-20 বছর বয়স। আচ্ছা, একটা কথা বলে নিয়ে ব্যাপারে, যে ওই বাহাদুরদা কিন্তু প্রথম থেকেই কলকাতাতেই থাকতো। মানে ও নেপালে বর্ন অ্যান্ড বট আপ নয়, ও বর্ন অ্যান্ড বট আপ কলকাতাতেই। কলকাতাতে একটি স্কুল আছে, জোড়া গির্জা কাছাকাছি, পার্ক সার্কাসের দিকে। তো সেখানে ওর বাবা ওর মা থাকতো, কিন্তু ওদের দেশের বাড়ি ছিল নেপালে। এবার প্রত্যেকবার ছুটিতে যখন এখানে গ্রীষ্মকাল হতো তখন কিন্তু ও নেপালে যেত, এখনো যায়। তো নেপালে সেই পোখরার কাছাকাছি সেই বাড়িতে ও তখন গেছিল। যাওয়ার পরে ওর মা তো এখানে থাকে, বাবা এখানে থাকে, ঠাকুমা ওখানে থাকো। তো সেখানে যায়, সেখানে খাওয়া দাওয়া চলছে, গল্প গুজব, তারপর যা হয় 19-20 বছরের বন্ধু বান্ধব কিছু থাকে। তো ওদের বন্ধুরা মিলে একটা অ্যাডভেঞ্চার টাইপের করার জন্য পোখরার একটা বাংলো বাড়িতে থাকবে বলে ঠিক করলো এক রাত। কিন্তু 5 বন্ধুর মধ্যে 3 বন্ধু কিন্তু বাড়ির নাম শুনেই আর গেল না। কেন জানি না, সেই বাড়িতে হয়তো কোনো অসুবিধা ছিল বা কিছু ওরা জানতো, কিন্তু সেটা কিন্তু বাহাদুরদাকে বলেনি। মানে প্রথম থেকে বলেনি যে ওই বাড়িতে কি অসুবিধা আছে বা কি আছে। তো বাহাদুরদা এবং তার এক বন্ধু, সে বন্ধু বাহাদুরদার থেকে কিছুটা বয়সে বড় এবং তার ব্যবসা ছিল ওখানে, ট্রাভেলসের ব্যবসা। দুজনে মিলে বাড়ির থেকে একটি গাড়ি নিয়ে, তখনকার দিনে মহেন্দ্রের একটা বড় কমান্ডার গাড়ি ছিল, তো কমান্ডার গাড়ি নিয়ে ওরা ওই বাংলোতে গেল। এবার যেহেতু ওখানকার লোকাল লোক, ওখানকার বাংলোর যে কেয়ারটেকার ছিল সে কিন্তু অদ্ভুত ব্যাপার, কেয়ারটেকার যে হয় সে জেনারেলি বাংলোতেই থাকে, কিন্তু সে বাংলোতে থাকতো না, সে নিজের বাড়িতে থাকতো। যদি বাংলোর কোনো মেনটেনেন্স বা কোনো ব্যাপারে যেতে হতো তখন সে যেত, তাকে ফোন করে দেওয়া হতো, সে যেত এবং রক্ষণাবেক্ষণ ঠিকই করতো, কিন্তু সবই দিনের বেলা, মানে রাত্রিবেলা ওই বাংলোতে কেউ ঢুকতেও না, কাছাকাছি যেত না। এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, বাংলোটা কিন্তু কোনো সাহেবের বানানো ছিল না, ওটা কোনো একটা নেপালি জমিদারের বানানো ছিল। সেই জমিদার মানে এখন বেঁচে নেই। এবং বাংলোটার যে ভৌগোলিক অবস্থান, ওটা একটা মোটামুটি একটা টিলার ওপরে, মানে পাহাড় ঠিক নয়, টিলার ওপরে বাংলোটা। এবং বাংলোটার চারিদিক দিয়ে দেখা যায় পাহাড় পর্বত, সবই দেখা যায়। এবং বাংলোটা মানে অনেকটা দূরে, মানে শহরের মধ্যে নয়, শহর থেকে অনেকটা দূরে, বেশ প্রায় 10-12 কিলোমিটার দূরে। আশেপাশে সেরকম জনবসতি নেই। এবার এরা তো গেছে, যাওয়ার পর সেই কেয়ারটেকারও নেপালি, এরাও নেপালি, তো চাবি নিয়ে নিয়েছে তার থেকে। কিন্তু কেয়ারটেকার কিন্তু তাদেরকে চাবি দিতে চাইছিল না, কারণ কেয়ারটেকার বাহাদুরদার বাবাকে চেনে, বারবার বলছিল যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলেছো। তখন এরা জোর জবরদস্তি করেই চাবিটা ওর থেকে নিয়ে নেয়, নিয়ে বলে যে কাকা ওসব কিছু হবে না, আমরা, একে তো ওদের ভোজালি টোজালি ছিল, তার উপরে ওরা খুবই ডেসপারেট হয়, নেপালি জাতটাই খুব ডেসপারেট, আমি ওদের সঙ্গে মিশেছি বলে জানি। তো চাবি টাবি নিয়ে এটা তো গেছে। যাওয়ার পর রাস্তাঘাটে সেরকম ওদিকে দোকানপাটও নেই, অনেকটা জংলা টাইপের জায়গা। যাওয়ার পর তখন কটা হবে, 2-2:30 দুপুরবেলা, এবং গ্রীষ্মকাল, যদিও ওখানে সেরকম গরম না, তবু দুপুরবেলা গরম থাকে। তো
দুটো আড়াইটার সময় খেয়ে দিয়ে এরা গিয়ে বাড়িটিতে ঢোকার পর নিজেরাই বাড়িটারি পরিষ্কার করে, যে ঘরটায় থাকবে সে ঘর পরিষ্কার করে। ঘর বলতে নিচে দুটো ঘর এবং যা ঘর আছে ওপরে, মানে আমি ঠিক জানি না, সেটা আমার জিজ্ঞেস করা হয়নি তখন। হয়তো এখানে কোনো জংলা জন্তু ফন্তুর প্রকোপ আছে, ওর জন্য নিচে শুধুমাত্র কেয়ারটেকারেরই ঘর আছে। নিচে আর কোনো ঘর নেই। কেয়ারটেকার ইচ্ছে করলে ওপরেও থাকতে পারে, ওপরেও তার একটা ঘর আছে। মানে নিচের ঘরগুলো ঠিক থাকার মতো না, পিলার দেওয়া এবং পিলারের মধ্যে মাঝখানে একটা ঘর, আর বাকি এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ওপরে উঠে তারপর অনেকটা যেরকম সুন্দরবন সাইডে যেরকম বাংলো বাড়ি আছে সেরকম টাইপের, মানে নিচতলায় কিছু নেই, যা আছে ওপরতলায়। এবার এরা তো ওপরতলায় একটা ঘর চুজ করে সেটাকে খুলে টুলে পরিষ্কার টরিষ্কার করে রাখলো, যদিও পরিষ্কারই ছিল, কেয়ারটেকার করে রাখার পরে এটা ঠিক করলো যে বাইরে একটু ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে একটু এদিক ওদিক গিয়ে জিনিসপত্র আনবে, মোমবাতি টোমবাতি আনতে হবে, যদি তখনকার দিনে কারেন্ট যেত বা কারেন্টের প্রবলেম ছিল ভীষণ। মোমবাতি টোমবাতি এনে তারপর এখানে ঢুকবে। মোমবাতি টোমবাতি এগুলো জোগাড় করতে, তারপরে একটু চা ফা খেলো, এটা করতে করতে তখন বাজে বিকেল 5:30। এবার পাহাড়ে যারা গেছেন তারা হয়তো দেখেছেন, খেয়াল করেছেন যে পাহাড়ে কিন্তু আমাদের শহরের মতো এরকম আস্তে আস্তে সন্ধে হয় না। মানে যে গোধূলি বিকেল হলো, বিকেলের পর একটা গোধূলি টাইম, তারপর সন্ধে হলো, এরকম হয় না। পাহাড়ে কিন্তু 5টা বাজলেই ঝট করে সন্ধে হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায়। তো সেরকমই ওখানে 5:30টার সময় বেশ অন্ধকার হয়ে এসছে, যদিও গ্রীষ্মকাল তবুও অন্ধকার হয়ে এসছে, বেশ অন্ধকার হয়ে একটা ব্যাপার। তো ওনারা তো সেই ঘরে ঢোকার পর তখন লাইট ছিল, তখন কোনো অসুবিধা নেই। লাইট থাকার পর লাইট টাইট জ্বালিয়ে ওখানে কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই টিলার ওপরে যদিও বা বাংলোটার ভেতরে কিন্তু একটা পুকুর ছিল। মানে পুকুর বলতে খুব বড় পুকুর না, ছোটই পুকুর, মানে মোটামুটি ধরুন ওই 8 ফুট বাই 8 ফুট, এরকম 8 ফুট বাই 10 ফুট হবে ম্যাক্সিমাম পুকুরটার উইথটার লেন্থ। তো পুকুরটা যে বাংলোটা বানিয়েছিল সেই ভদ্রলোকই পুকুরটাও বানিয়েছিল, এবং পুকুরটাতে যে জল থাকতো, ওখানে তো ন্যাচারাল জল আসবে না, টিলার ওপরে ন্যাচারাল জলের কোনো ব্যাপার নেই। পুকুরটাতে ওখানকার যে পাহাড়ের ওপর থেকে যে ঝর্ণা, সেখান থেকে পাইপিং সিস্টেম করা ছিল, মানে পাইপ দিয়ে জল আসতো, এবং যতক্ষণ ওই ঝর্ণাতে জল থাকতো পুকুরেও জল ভরতো কন্টিনিউয়াস। হয়তো তারপর আমি জানি না, সেটা বাহাদুরদা এটাই বলেছিল যে পাইপ ছিল ওখানে, ওই পাইপ দিয়ে সারাক্ষণ জল পড়তে থাকতো, সকাল থেকে বিকেল থেকে সব সময় জল পড়তো। আর পাহাড়ে এই ঝর্ণাগুলোর থেকে পাইপ সিস্টেম করা থাকে, সেখান থেকেই লোকে মুখ টুক ধোয় বা করে, এরকম আর কি, মুখ হাত ধোয়ার জন্য ওইটাই জল। তো ওরকমই জল পড়তো। এবং এরা পুকুরের জন্য ইয়েও করেনি, এরা নিজেদের জলের বোতল টোতল নিয়ে গেছিলো, ওই জল খাবেও না, কিন্তু পুকুরটা ছিল ভিতরে, এবং পুকুরটা নিয়েই পরে ঘটনাটি ঘটে। তো এরা তো কিছু টিফিনও নিয়ে এসেছিলো। 6টা 6:30টার সময় এরা বেশ স্টেবল হয়ে টিফিন করার পরে তখনকার দিনে তো মোবাইল ছিল না, শুয়ে বসে থাকা, ওই লাইটে গল্পের বই পড়া, এ ধরনের। যদিও বাহাদুরদা এখানকার গার্ড ছিল, কিন্তু উনি কিন্তু শিক্ষিত লোক, মানে উনি কিন্তু গ্র্যাজুয়েশন পড়েছে, পড়ে উনি সরকারি স্কুলে গার্ডেরই কাজ করে। তো উনি পড়াশোনা করে বই ঠই পড়ছে, গল্পের বই। রাত্রির যখন 8টা 8:30, তখন এদের রাতের খাওয়ার টাইম হয়নি, তখন খেয়াল করলো যে জায়গাটা কিন্তু খুবই, মানে একদম নিরিবিলি, মানে কোনো দিক দিয়ে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। ওই পাহাড়ের ওপর যেহেতু ওই কিছু দূরে জঙ্গল আছে, জঙ্গলের থেকে জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসছে, এছাড়া আর কোনো আওয়াজ নেই। তো এরা তারপরে, আর পাহাড়ে যারা থাকে তাদের অভ্যাস হচ্ছে রাত্রের খাবার এরা তাড়াতাড়ি খেয়ে নেয়, ভোরবেলা ওঠে। তো রাতের খাবার তো খেয়ে নিই 8:30 পৌনে 9টার মধ্যে, খেয়ে নিয়ে এদেরও সারাদিন ধকল গেছে, অত দূর থেকে এসছে গাড়ি চালিয়ে। এরা এবার মানে চোখটা এদের জুড়িয়ে আসছে, এরা এবার মানে মাটিতেই কম্বল টম্বল পেতে একটু কমফোর্টলি শুয়েছে। রাত্রির তখন হবে 10:30 11টা, সবে চোখটা লেগেছে। এবং আরেকটা কথা বলে নি, এদের প্রত্যেকেরই হাত ঘড়ি আছে, কিন্তু মানে তখন তো মোবাইল টোবাইল কিছু নেই, হাত ঘড়ি আর একটা অ্যালার্মের ঘড়ি নিয়ে এসছে, যাতে সকালবেলা উঠে বেরোতে পারে ওখান থেকে।
তো এরা বাহাদুরদা আর এই ছেলেটি বলে গেছিল যে ওই একটি রাত থাকবে, কিন্তু এদের প্ল্যান ছিল যে 2-3টে রাত থেকে জায়গাটা ঘুরবে, ঘুরে তারপরে ওখান থেকে আবার ফিরবে। এর জন্য কিছু বাসন কোসন স্টোভ এগুলোও নিয়ে গেছিল। তো যাই হোক, সেটার মানে সেই ব্যাপার আর সেই ফ্যাসিলিটি আর ইউজ করতে হয়নি। এক রাতেই যা হয়েছে তাতেই মোটামুটি হয়ে গেছে এদের। তো এবং মেন জিনিস হচ্ছে এদের সঙ্গে কুকরি ছিল। কুকরি মানে হচ্ছে ছোট বেঁকানো চাকু, এগুলো নেপালিরা ব্যবহার করে নিজের সেফটির জন্য। তো রাত্রির তখন 10:30-11টা হবে। হঠাৎ করে পুকুর থেকে কিছু জলের আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ স্নান করছে বা পুকুরে কেউ সাঁতার কাটছে, এরকম টাইপের। তো পুকুরটা কিন্তু ওদের যে ঘর, সেই ঘরের দরজাটা খুললেই বারান্দার থেকে দেখা যায়। এবং পাহাড়ের ওপরে যদিও অন্ধকার, তবুও চোখ হয়ে গেছে, হালকা একটা আভা আছে, মানে আকাশে একটা আভা আছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পাবে। এবং চারিদিকে বড় প্রাচীর দেওয়া, 10-12 ফিটের প্রাচীর, বড় গেট আছে। তো সেটা দিয়ে কে পুকুরে ঢুকবে? তারপর গাড়িও পার্কিং করা আছে নিচে কম্পাউন্ডের ভেতরে। তো ওরা কিন্তু বারান্দায় এসছে, এবং দুজনেরই ঘুম ভেঙে গেছে। বারান্দায় এসে দেখছে যে কিছু নেই, কোনো অ্যাক্টিভিটি নেই পুকুরে, অথচ জলের আওয়াজ 2-3 সেকেন্ড আগে হলো। আবার ওরা গিয়ে একটু শুয়েছে। শোয়ার পর আবার আধ ঘন্টা 45 মিনিট পর ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছে লোকের। তো এরা তো ছাদে তো যাওয়া সম্ভব নয়। এবার ছাদে যাওয়ার জন্য আবার ওখানে ওইভাবে ছাদে ওঠা যাবে না, মানে ওখানে বারান্দার থেকে একটা লোহার মই মতো আছে, সেইটাকে লাগাতে হবে, তারপর ছাদে উঠতে হবে। ছাদে ওঠার কোনো সিঁড়ি বা কিছু নেই, মই লাগিয়ে লোহার মই লাগিয়ে তবে ছাদে উঠতে হবে। তো ছাদে উঠে দেখা সম্ভব নয়। এরা বারান্দার থেকে যতটা সম্ভব দেখছে, কিন্তু যখনই দেখছে তখনই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি নেই, এরকম টাইপের। এদের তো আর ঘুম আসছে না, 11টা 11:30 বাজে। চুপ করে বসে আছে উঠে, এবং দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে না, দুজনে বলছে। তো যে ছেলেটি বাহাদুরদার সঙ্গে এসেছিল, যে গাড়ির ব্যবসা, যার ড্রাইভার, সে যে ড্রাইভ করে এনেছিল, সে বলছে যে এই বাড়িটা না আসলেই ভালো হতো। তখন বাহাদুরদা বলছে, কেন, কি প্রবলেম? বলে, না আমি তোকে বলিনি অ্যাডভেঞ্চারের জন্য এখানে চলে এসেছি, কিন্তু বাড়িটা কিন্তু যথেষ্ট দুর্নাম আছে। বলে, কি দুর্নাম? বলে, না বাড়িতে এরকম যে বানিয়েছিল তার ছেলে, মানে যে বানিয়েছিল তা সে সারা জীবন থেকেছে এই বাড়িতে, তার ছেলে কিন্তু একটু মেন্টাল প্রবলেম ছিল তার, এবং ছেলের ঠিক সময় বিয়েও হয়েছিল। ওই মেন্টাল প্রবলেম যে ছিল সেইটাকে ধামাচাপা দিয়ে বিয়ে দেয়। এখানেই কিন্তু বাহাদুরদাকে উনি ঘটনাটি বলে, ওই পরিস্থিতিতে, ওরকম ছাদে আওয়াজ হচ্ছে সেই পরিস্থিতিতে, শর্টেই বলে। তো বিয়ে দেয়, এবং বিয়ে দেওয়ার পর থেকেই যত প্রবলেমের শুরু। বাড়িতে যখন বউ আসে, যখন মানে সেই ভদ্রলোকও বেঁচে ছিল যার বাড়ি, যখন বউ আসে, বউ আসার পর একটা হ্যাপি ফ্যামিলি হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় উল্টো। সেই ছেলে কিন্তু তখন থেকে ওর মেন্টাল প্রবলেমটা আরও বেড়ে যায়। মানে যেটা ছিল বাড়িতে থেকে যে প্রবলেমটা হতো, সেটা হতো যে ও খাওয়া দাওয়ার অনিয়ম করতো এবং চিৎকার চেঁচামেচি করতো, কিন্তু কাউকে মারতো না। কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু ওর প্রবলেমটা আরও বেড়ে যায়, এবং ও লোককে মানে হিংস্র হয়ে যায়। এবার আগেকার দিনে যা হতো, এইসবের তো কোনো ট্রিটমেন্ট কেউ করতো না, ওই কোনো ওষুধ ফষুধ খাইয়ে বা টোটকা খাইয়ে বাড়িতে বন্ধ করে রেখে দিত পাগলকে, মানে একেবারে বদ্ধ পাগল টাইপের ছিল। এবং বউও সেটা মেনে নিয়েছিল, বউও নিজের মতো থাকতো, বউ আর কোথায় যাবে, শ্বশুর বাড়িতেই থাকতো নিজের মতো। তো যে ছেলেটি এরকম বিয়ে করে এরকম পাগলামি করতো, সে এবার একদিন কোথাও থেকে একটা কুঠার জোগাড় করে। কুঠার জোগাড় করে সে প্রথমে নিচতলায় যে ঘরটি আছে, সেখানে যে চাকর ছিল, ওদের আবার একটা চাকর ছিল, সেও নেপালি, সে চাকরও নেপালি। সে চাকরকে প্রথমে মারে, মানে একেবারে খুন করে দেয়। খুন করে দেওয়ার পর দোতলায় উঠে প্রথমে নিজের বউকে মারে, মানে একদম কুঠার গলায় চালিয়ে দিয়েছে। চালিয়ে দিয়ে যখন মরে গেছে, তখন নিজের বাবার ঘরে ঢোকে। কিন্তু ওনার বাবা, ভদ্রলোক জানতো না, যেহেতু এই পাগলকে সবসময় বন্ধ করে রাখা হতো, ওনার বাবা কিন্তু সেদিন বাড়িতে ছিল না, সে গেছিল কাঠমান্ডু, রাতে ফিরতে পারেনি। এর জন্য বাবা কিন্তু বেঁচে যায়। তারপরে যেহেতু এর বাচ্চা কাচ্চা কেউ ছিল না, আর কেউ নেই বাড়িতে, তারপরে ছাদ থেকে গিয়ে, মানে ওই যে সিঁড়িটা,
ওই যে মইয়ের মতো ওইটা লাগিয়ে ছাদে গিয়ে ছাদ থেকে ডাইরেক্ট ওই পুকুরেরই পাড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবং এই ঘটনাটির পর থেকে যারাই এই বাড়ির কাছাকাছি আসে, হয় তাদের গাড়িতে প্রবলেম হয়ে যায়, নয় তাদের কোনো না কোনো প্রবলেম হয়, মানে রাতের দিকে এর পাশে আসলেই কোনো না কোনো সমস্যা হয়। এবং এটি জনমুখে প্রচার হতে হতে তারপর এই বাড়ির ধারে কাছ দিয়ে রাস্তায় আর কেউ যায় না, অন্য রাস্তা দিয়ে যায়, কিন্তু এই বাড়ির ধারে কাছ দিয়ে কেউ যায় না। এবং এখান দিয়ে এই যে বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গেলে মানে ওই যে পাহাড়ি উপত্যকা ওই দিকটায় অনেক ইজিলি যাওয়া যায়, কিন্তু এই বাড়ির পাশ দিয়ে যায় না, লোকে অনেকটা ঘুরে ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে যায়, এখান দিয়ে যায় না। এই ঘটনা বলার পর বাহাদুরদা বলল যে আমরা তো এসে তো গেছি এই বাড়িতে, ঠুকে গেছি, এখন রাত্রিবেলা তো কোথাও যাওয়ার নেই, কাজে আমাদের এইসব উপদ্রব সহ্য করতেই হবে। উপদ্রব রাত যত বাড়লো, ওদের তো সেই রাতে ঘুম আর হয়নি, ঘর বন্ধ করে বসেছিল চুপচাপ, রাত যত বাড়লো উপদ্রব কিন্তু বাড়তে শুরু করলো। ওই নিচ থেকে আওয়াজ আসছে, যেমন যদি কাউকে মারা হয় বা কিছু হয়, যেমন মানুষের আওয়াজ, একটা লোকের আওয়াজ, পাশের ঘর থেকে আওয়াজ আসছে খুন করে দিয়েছে সেরকম টাইপের আওয়াজ, খুন করে দিলে যেমন চিৎকার করে ওঠে কুঠার নিয়ে কেউ ঢুকলে সেরকম টাইপের আওয়াজ। মানে এটা হচ্ছে নিচতলার থেকে ওই যে চাকরের আত্মা, তারপর পাশের ঘর থেকে বউয়ের আত্মা, যে বউটাকে মারা হয়েছিল, এরা সবাই চিৎকার চেঁচামেচি করছে। এবং ওপর থেকে ছাদের ওপর থেকে দৌড়াদৌড়ির আওয়াজ, এবং ছাদের ওপর থেকে ওই যে লাফ দিয়ে পড়া, ঝপ করে লাফ দিয়ে পড়া সেই আওয়াজ, এটাই কিন্তু বারবার হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি হতে থাকছে। কিন্তু ওদের ঘরে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নেই, মানে ঘরের মধ্যে কিছু হচ্ছে না, কিন্তু চারিদিক থেকে আওয়াজ আসছে এবং সেটা ওরা ফিল করছে। ফিল করে করে যখন একটু ভোর হয়েছে, যখন দিনের আলো ফুটেছে, ওরা চুপচাপ নিচে নেমে একদম মানে কোনো ঘর আর না খুলে ওই ঘর খোলা রেখেই ওইখানে যা ছিল টর্চ মর্চ ফেলে দিয়ে ওরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একেবারে ওদের নিজেদের বাড়ি। এবং নিজেদের বাড়ির লোকও মানে চমকে উঠে হকচকিয়ে গেছে যে কি হলো ব্যাপারটা। তারপরে বাহাদুরদা যখন নিজের বাড়িতে ঘটনাটা বললো লাস্টে ওর মাকে, তখন ওর মা শুনেই সঙ্গে সঙ্গে ওকে মানে সেই মারতে গেছে আর কি, যে কেন তুই না বলে ওই বাড়িতে গেছিস। এবং ওর মার কাছে শুনলো, যেহেতু ও কলকাতায় থাকতো এত জানতো না, ওর মার কাছে শুনলো, দাদুর কাছে শুনলো, মানে বাহাদুরদার যে দাদু তার কাছে শুনলো যে ওই বাড়িতে সাংঘাতিক এসব উপদ্রব আছে, এবং ওই বাড়িতে কেউ আজ অব্দি রাত কাটায়নি, ওরাই প্রথম দুজন যারা ওই বাড়িতে রাত কাটিয়েছে ওই ঘটনার পর থেকে। এবং ওই যে ঘটনা ঘটেছে, ওই যে পাগল লোক যে দুটো খুন করেছে যে এবং নিজে আত্মহত্যা করেছে, তার বাবা যে বাড়িটা বানিয়েছিল সে কিন্তু সেই দিনের পর যবে খুন হয়েছে, খুনের কিনারা পুলিশ করতে পারেনি বা করেছে, বলেছে যে এই খুন করেছে, কিন্তু তারপর থেকে ওর বাবা একটা দিনও ওই বাড়িতে থাকে। ওনার নিজস্ব আরেকটি বাড়ি ছিল কাঠমান্ডুতে, সেখানে উনি চলে যায়, মানে এই বাড়িতে এসে এই যে লাশগুলো ছিল, লাশগুলো পুলিশের হাতে হ্যান্ড ওভার করে, পুলিশই লাশগুলোর ব্যবস্থা করে দিয়েছে, মানে পোস্টমর্টমের পরে লাশগুলো পুড়িয়ে দিয়েছে। উনি ভদ্রলোক কিন্তু আর আসেনি, ওই ভদ্রলোক কিন্তু সেই কাঠমান্ডুর বাড়িতে চলে যায়, সেখানেই থাকে, সেখানেই সারা জীবন থেকে উনি লাস্টে বয়সকালে মৃত্যুবরণ করে, কিন্তু ওই বাড়িতে উনি আর ফিরে আসেন। এবং বাড়িটা ওই যে কেয়ারটেকার, ওই কেয়ারটেকারের বাবা ছিল তখন, তাকে মাইনে দেওয়া হতো, সেই মাইনে সে এখনও পেয়ে যাচ্ছে, তার বাবার জমানার থেকে এখনও পেয়ে যাচ্ছে। এবং ওই যে যার বাড়ি, তার অন্যান্য যে ছেলেরা, মানে নেপালে এগুলো আর কি একটা বংশ থাকে, ওই বংশের ছেলেরা তারা এখনও একে মাইনে দিয়ে যাচ্ছে, কিন্তু কেয়ারটেকার দরকার পড়লে বাড়িতে যায়, না হলে যায় না। এবং যে যায় দিনের বেলা যায়, রাত্রিবেলা ওই বাড়িতে কোনো ব্যাপার নেই। এবং এরকম প্যারানর্মাল জিনিস কিন্তু এখনও ওই বাড়িতে ঘটে চলেছে। এবং বাহাদুরদা কিন্তু দ্বিতীয়বার আর ওই বাড়িতে যাওয়ার সাহস করেনি, মানে ওরকম একটা নেপালি লোক যে এত ডেসপারেট, সেও কিন্তু দ্বিতীয়বার ওই বাড়িতে আর যাওয়ার সাহস করেনি। আজও সে বাড়ি আছে ভঙ্গুর অবস্থায়, যে কেয়ারটেকার এখনও রাখা আছে, তারপরের কেয়ারটেকার হয়তো আছে, কিন্তু বাহাদুরদা খোঁজখবর নিয়েছে পরেও, কিন্তু ওই বাড়িতে দ্বিতীয়বার আর পা রাখার সাহস করেনি। এমন মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওই বাড়িতে হতে শুরু করেছে।
এবং এটি কোনো একটা স্পেসিফিক দিনে হয় বা রাতে হয় এরকম ব্যাপার না, এটি প্রতি রাতেই হয়, প্রতি রাতেই সেম আওয়াজ, সেম কিছু। এবং আশেপাশে দূর থেকে যারা শুনেছে তারাও কিন্তু শোনে যে এরকম আওয়াজ হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই বাড়িতে যে মানে প্রদীপ জ্বললে যে লাইট, সেই লাইটও দেখা যায় দূর থেকে, কিন্তু লাইট জ্বালানোর কেউ নেই, মানে বাড়িটা অন্ধকারেই থাকে, রাত্রিবেলা লাইট জ্বলে, লাইট জ্বলার পর এসব ঘটনা ঘটে, মানে প্রদীপের আলো জ্বলে আর কি। তো যাই হোক, এটাই ছিল আজকের অভিজ্ঞতা। এটা আমার খুব প্রিয় বাহাদুরদার কাছ থেকে শোনা, আমার আগের যে স্কুলে আমি কাজ করতাম সেই স্কুলে বাহাদুরদার কাছ থেকে শোনা। কেমন লাগলো জানাবেন অভিজ্ঞতাটা, আর চ্যানেলটিকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।